বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ, ৭১-এ বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ, গৌরবের দিনে প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর প্যারাট্রুপিং, জমকালো এয়ার শো। স্বাধীনতা বিরোধীদের সূর্য সন্তান আখ্যার সমালোচনায় বিএনপি, অপচেষ্টা ব্যর্থ করে গণতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা, দেশে ফিরে লড়াইয়ে নেতৃত্ব দেবেন তারেক রহমান। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াতের, ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যের ডাক এনসিপির। এবং ১৬ নদ নদীর অববাহিকায় ৪৫০-র বেশি চরাঞ্চল, উন্নয়ন বৈষম্যের শিকার কুড়িগ্রাম, কাজের সুযোগের অভাবে কৃষি জীবিকার প্রধান মাধ্যম, সমস্যা সমাধানের তাগিদ। দেখছিলেন এখনকার প্রধান শিরোনাম, সঙ্গে আছি আমি শবনব নিবিড়। জাতীয় নির্বাচন সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে সময় সংবাদের বিশেষ আয়োজন, নির্বাচনের পথ চলা। প্রকৃতিতে চলছে শীতের আমেজ, আর আজ বাঙালির গৌরবের দিন, মহান বিজয় দিবস, আর চলছে নির্বাচনী উত্তাপ। এই তিনে মিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সারা দেশে একেবারে জমে উঠেছে। দর্শক, শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন, নির্বাচনের পথচলা। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। আজকে আমরা চলে এসেছি দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। আর এই রৌমারী উপজেলা মুক্তিযুদ্ধের সময় ছিল মুক্তাঞ্চল, এবং সেই সাথে ছিল দেশের একমাত্র মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রশিক্ষণ কেন্দ্র, যেখান থেকে আমাদের সূর্য সন্তানরা, আমাদের মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিয়ে ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে, মুক্ত করেছিল পাক হানাদার বাহিনী থেকে আমাদের সোনার বাংলাদেশকে, স্বাধীন করেছিল। তবেই না বিজয় এসেছিল। আজকে আমরা এই বিশেষ এলাকায় বিশেষ আমাদের যে আয়োজন, নির্বাচনের পথচলা, এই নির্বাচনের পথচলা শুরু করছি সেই কুড়িগ্রাম ৪ আসন থেকে। রৌমারী উপজেলায় আমরা চলে এসেছি। আর এই কুড়িগ্রাম ৪ আসন যুক্ত হয়েছে চিলমারী, রৌমারী এবং যে চর রাজীবপুর, এই ৩ উপজেলা মিলে। এই ৩ উপজেলা মিলে আমাদের যে কুড়িগ্রাম ৪ আসন, এই কুড়িগ্রাম ৪ আসনে আমরা আজকে দেখতে পাচ্ছি যে এইখানে যে টাপুরচর ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নে প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছেন। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব এখানকার মানুষের যে ভাবনার কথা, এখানকার মানুষের যে নানা ধরনের চাওয়া পাওয়া, সংকটের কথা। আমরা দেখতে পাচ্ছি যে নানা শ্রেণী পেশার, নানা বয়সের মানুষ কিন্তু এখানে চলে এসেছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই, জানার চেষ্টা করব এই যে সামনে নির্বাচন, আগামী ১২ ফেব্রুয়ারি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কি ভাবছেন, আপনাদের চাওয়াটা কি নতুন সরকারের কাছে? আমাদের চাওয়া হলো, আমাদের কুড়িগ্রাম ৪ নদী বেষ্টিত এলাকা, আমাদের নদীর ভাঙনে আমাদের এমনি দরিদ্রপীড়িত এলাকা কুড়িগ্রাম ৪ নদীর যে ভাঙনটা, এই ভাঙন রোধ করতে হবে। প্লাস হলো যারা আমাদের এলাকার, যারা ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব, তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড, এই এলাকা কৃষি প্রধান এলাকা, কৃষকদের জন্য আপনার হলো যে কোলেস্টেরল দরকার, যে সবজি শাক সবজি যেগুলো উৎপাদন করে তার মানে স্থায়িত্ব রাখার জন্যে কৃষি প্রধান এলাকা হিসেবে কোনো ধরনের কৃষি ভিত্তিক যে উন্নয়নগুলো করা দরকার, এই এলাকার জন্যে করা দরকার। রাস্তাঘাট, আমাদের এমনি বন্যাপীড়িত এলাকা, কৃষকের সার ঠিকমতো পায় না। অর্থাৎ এই যে কৃষি পণ্য, কৃষকের সার, এগুলো যেন সরবরাহ ঠিক থাকে, সে বিষয়ে কিন্তু তিনি আমাদের কথা বলছিলেন। জানার চেষ্টা করবো, আরও বেশ কিছু মানুষ কিন্তু আমাদের সাথে রয়েছেন। আপনি কি করেন, আপনার নামটি বলবেন? আমি এলাহি শাহরিয়ার নাজিম। আমি এমনিতেই আমি বেকার যুবক। তো আসলে আমাদের যে এই এলাকা, সেটি হচ্ছে এই কুড়িগ্রামের রৌমারী উপজেলা। এটি আসলে মুক্তাঞ্চল, এটি 1971 সালে মুক্তাঞ্চল ছিল। এখানে পাক হানাদার বাহিনী প্রবেশ করতে পারেনি, কিন্তু আসলে এখানে 65,000 মুক্তিযোদ্ধা এখানে অংশগ্রহণ করে তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে তারা যুদ্ধ করেছে। কিন্তু আসলে এখানকার যে একটা মূল্যায়ন করা, বিগত দিনে অনেক সাংসদ এখান থেকে প্রতিনিধিত্ব করেছে, কিন্তু আসলে আমরা কাঙ্ক্ষিত কোনো ধরনের সুযোগ সুবিধা এখানে পাইনি। কেন, তারা কি কোনো কাজ করেনি? তারা তো জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছিল, বা সেইভাবেই তারা তাদেরকে ভোট দিয়েছিল। আপনারা কি ভোট দিতে পেরেছিলেন সেই সময়?
তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিছে ঠিক আছে, কিন্তু তারা আমাদের চাওয়াটা আসলে আমরা যা চাই, আমাদের এই এলাকায় আসলে কি করণীয়, এই এলাকার মানুষ কি করলে ভালো থাকবে এবং এই মঙ্গা পীড়িত এলাকা দূর হবে, তারা আসলে সেটা করতে চাইলেও করেনি, যার পরিপ্রেক্ষিতে এই এলাকা এখনও আসলে এই মঙ্গা পীড়িত এলাকা আছে। আর এখানে সবথেকে বড় কথা হচ্ছে আমাদের এই কুড়িগ্রাম জেলা থেকে এই রৌমারী রাজীবপুর দুটি উপজেলা, এই মুক্তাঞ্চল উপজেলা জেলা শহর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ব্রহ্মপুত্র নদ দ্বারা। কিন্তু আসলে আমাদের জেলা শহরে যেতে হলে আমাদের 4 ঘন্টা মিনিমাম 4 ঘন্টা লেগে যায়, সেখানে আমরা ঢাকা শহরে 5 ঘন্টায় যেতে পারি, যার কারণে আমরা অনেক কাজকর্ম থেকে জেলার যে সুবিধাগুলো সেগুলো থেকে বঞ্চিত হচ্ছি। অর্থাৎ প্রশাসনিক যে কাজকর্ম সেগুলো থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। অর্থাৎ আমরা জানলাম যে এইখানে একটি উপজেলা থেকে জেলা শহরে যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগে। সেজন্য তাদের দাবি যে এই যে চিলমারি রৌমারি যে সেতু, সেই সেতুর ব্যাপারে কিন্তু তারা বলছেন। আমরা কথা বলবো, এখানে বেশ কিছু মুরব্বী আমরা লক্ষ্য করছি। সামনে তো নির্বাচন, এই নির্বাচনে আপনাদের আসলে চাওয়াটা কি থাকবে? আসসালামু আলাইকুম। আমাদের মূলত চাওয়া থাকবে, আমরা 5ই আগস্টের পর দেশ যেভাবে সুন্দরভাবে চলছে, আগের দুর্নীতি সব মুক্ত হবে, দেশ মাদক নিয়ন্ত্রণ হবে এবং দেশের উন্নয়ন হবে। মূলত টাপুরচর এখানে যে অবস্থান আছে, এখানে ইলেকট্রিসিটির সবচেয়ে বেশি সমস্যা, কারেন্টের বেশি সমস্যা। এই ইলেকট্রিসিটির কাজ করতে হবে। আমরা আশা করব আগামী নির্বাচনে যারা আসবেন তারা এই জিনিসগুলো সঠিকভাবে পর্যালোচনা করবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম এলাকার মানুষের চাওয়ার কথা। তারা বলছিলেন মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, সচল বাংলাদেশ, উন্নয়ন যেন হয় সে ব্যাপারে। আপনি কি করেন, আপনার নামটা বলবেন? আমি মোহাম্মদ হাসান হাবিব, প্রধান শিক্ষক, বলমারী সরকারি বিশ্ববিদ্যালয়, পেশায় আমি শিক্ষক। বাহ, আমরা একজন শিক্ষককে পেয়ে গেছি। শিক্ষা ব্যবস্থা কেমন চলছে আপনার এই এলাকায়? রৌমারী উপজেলায় আমাদের যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে 115টি, এখানে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 24টি এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, কলেজ রয়েছে 12টি, আর সেই সাথে মাদ্রাসা রয়েছে 12টি। এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বললেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে কি শিক্ষার্থীরা নিয়মিত যায়? উপস্থিতি হার কেমন তাদের? আমাদের এই রৌমারী উপজেলা, এখানে আমাদের যোগাযোগ ব্যবস্থা একবারেই নাজুক অবস্থায়। বিদ্যালয়গুলো সাধারণত ছাত্রছাত্রীরা নিয়মিত আসার চেষ্টা করলেও তারা এই যোগাযোগের কারণে যথাসময়ে যথাযথভাবে আসতে পারে না। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যাহত হচ্ছে বলে তিনি জানাচ্ছেন। আমরা এই দিকে বেশ কিছু মানুষ কিন্তু রয়েছেন, এলাকার মুরব্বীরা রয়েছেন, গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, তাদের সাথে কথা বলবো। আপনি কি করেন এবং আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম মোহাম্মদ আলহাজ মোহাম্মদ আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। অসাধারণ। আমরা একজন বীর মুক্তিযোদ্ধাকে পেয়েছি যিনি আইনশৃঙ্খলা বাহিনীর একসময় সদস্য ছিলেন। আমার আজকে বিজয়ের মাস, সেই বিজয়ের মাসে নিঃসন্দেহে আমাদের গৌরবের এবং নিঃসন্দেহে আমাদের ভালো লাগছে এই মুহূর্তে যে একজন মুক্তিযোদ্ধাকে পেয়েছি। আপনি তো এই মুক্তাঞ্চল ছিল এটি, এবং এখানে প্রশিক্ষণ কেন্দ্র ছিল, এই টাপুরচর ইউনিয়নে কিন্তু আংশিক প্রশিক্ষণ কেন্দ্র ছিল। এগুলো নিয়ে ছোট্ট একটু বলবেন আমাকে, যে আপনার স্মৃতিচারণ। আজকে তো বিজয়ের মাস। আমরা এই টাপুরচর মাঠেই ফিজিক্যাল ট্রেনিংটা আমাদের করানো হয়েছে প্রায় এক মাসের মতো। তারপরে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে রৌমারিতে, সাথে সাথে আমাদের ডিফেন্সে পাঠানো যায়, সেখানে আমরা ডিফেন্সে কাজ করি। আমাদের 71 আমাদের গৌরবের, আমাদের ভিত্তি, এবং আমরা 24-এ আমাদের পরিবর্তন এসেছে। এই দুটো মিলে আপনি কি বলবেন? এই যে তরুণ সমাজ সামনে বাংলাদেশ বিনির্মাণ করবে, আপনি কি বলবেন এই বিষয়ে? আমি একটা বিষয়ে বিশেষভাবে জোর দিয়ে বলতে চাচ্ছি যে আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থা, কুড়িগ্রাম যাই আর রংপুর যাই আর ময়মনসিংহ যাই, খুব খারাপ অবস্থা রাস্তার। কারণ একটা রুগী, মুমূর্ষ রুগীকে নিয়ে যাইতে এই রাস্তায় মারা যেতে পারে, বা কোনো গর্ভবতী নারী ডেলিভারির জন্য নিতে হলে ভীষণভাবে কষ্ট পায়। রাস্তাও খারাপ, গাড়িও পাওয়া যায় না। এটা আমি আশা করব যে রাস্তাগুলো যেন সংস্কার করা হয় মানুষের উপকারের স্বার্থে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আপনি চান। সামনে যে নির্বাচিত সরকার আসবে, এখানে অনেক সাধারণ মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, তাদের সাথেও কিন্তু কথা বলার চেষ্টা করব। আপনি একটু বলবেন আপনি কি করেন, আপনার নামটা কি? আমি মোহাম্মদ রিপন, আমি স্টুডেন্ট, ঢাকা কলেজে পড়াশোনা করতেছি।
আচ্ছা, এই যে আপনি একজন শিক্ষার্থী, কি অবস্থা এলাকার, আপনাদের এলাকার কি পরিস্থিতি, যারা তরুণ সমাজ রয়েছে তাদের কি অবস্থা, কর্মসংস্থানের কি অবস্থা, পড়াশোনা শেষ করে আপনি আসলে কি করতে চান, সেই সুযোগ আছে কিনা, নতুন সরকারের কাছে আপনাদের চাওয়াটা কি থাকবে? নতুন সরকারের কাছে আমাদের অবশ্যই চাওয়া যে কর্মসংস্থান তৈরি করবেন। বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলে কোনো কর্মসংস্থান নাই। বিগত সরকার সবসময় যারা আসছে ক্ষমতায় তারা বলছে যে উত্তরবঙ্গে নিয়ে কিছু করবে, কিন্তু আমাদের এখানে কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই। ঠিক আছে, আমাদের এখানে কর্মসংস্থান বলতে কিছু নাই। কর্মসংস্থান চলতে হলে আমাদের আপনার ঢাকার দিকে দৌড়াইতে হয়। উত্তরাঞ্চলে কর্মসংস্থান বলতে কিছু নাই। আর বর্তমান যে তরুণ সমাজ অবস্থা, এখানে আমাদের অনেক শিক্ষিত ছেলে আছে, মেয়ে আছে, এরা দেশের বাইরে পড়াশোনা করতেছে ঢাকা দিয়ে। এমনকি আমাদের এখান থেকে দেশের বাইরেও অনেকে পড়াশোনা করতেছে। কর্মসংস্থান আমাদেরকে নাই। আমাদের এদিকে কর্মসংস্থানের জন্য বিভিন্ন কলকারখানা করলে আমাদের এলাকার প্রত্যন্ত অঞ্চল যেহেতু, সেক্ষেত্রে আমাদের যারা কৃষির সাথে জড়িত, আমাদের মূলত বাপ মা পড়াশোনা করে কৃষির উপর নির্ভর করে। এখানে আমাদের যদি কোনো কলকারখানা ইন্ডাস্ট্রি তৈরি করা হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হচ্ছে। সেক্ষেত্রে অর্থাৎ তরুণ সমাজে যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের কথা কিন্তু তিনি বলছেন। এখানে এই যে টাপুরচর ইউনিয়ন, এখানে রয়েছে আমরা একটি বাজার এলাকা, এবং এখানে আমরা লক্ষ্য করছি যে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে রয়েছেন। একটি চায়ের দোকানে চা বানানো হচ্ছে, গরম গরম চা খাচ্ছেন সবাই, এবং চলছে কিন্তু নির্বাচনী আড্ডা, এবং নির্বাচনী মানুষের কিন্তু ভাবনা কথা বলছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি কি করছেন, আপনার এলাকার কি কি সমস্যা রয়েছে, যেই সমস্যাগুলো সমাধান করা উচিত, যিনি এই এলাকায় নির্বাচিত হয়ে আসবেন তার প্রথম পদক্ষেপ কি হতে পারে? আমি মোহাম্মদ ওসমান গনি, আমি একজন সাধারণ মানুষ। আমাদের রৌমারী প্রত্যন্ত এলাকায় আসামের একটি আংশিক বন্যা হলে আমাদের এখানকার ফসল মনোগঞ্জে ডুবে যায়, কিন্তু আমাদের কুড়িগ্রাম 4 আসনে যদি একটি ভালো প্রতিনিধি যদি হয়, তার মাধ্যমে আমরা এই কুড়িগ্রাম 4 আসনের এবং আমার রৌমারী এবং টাপুরচরের আশা করি উন্নয়নমূলক যে কাজ হবে, এইটা আমরা আশা তার উপর প্রত্যাহার মধ্যে করি। জি, দেশের প্রত্যন্ত অঞ্চল হিসাবে যেই উন্নয়নের ছোঁয়া লাগবে সে ব্যাপারে তিনি আশা করেছেন। আপনি তো চা বানান, এই চায়ের দোকানদার, আপনি আপনার ব্যবসা কেমন চলছে, বিগত দিনে কেমন চলেছে, এবং সামনের দিনে কেমন ব্যবসা পরিচালনা করতে চান? আমার ব্যবসা অল টাইম ভালো চলে। আমি দুপুরে দোকান খুলি, রাত 8টা পর্যন্ত বেচাকেনা করি। দোকান ভালো চলে আর কি। নতুন সরকারের কাছে কি আশা করবেন আপনি? আলোচনা আমরা আশা করবো যে পাতির দাম, চিনির দাম তো কমাই দেওয়া হোক, আমরা সেটা আশা করব। জি, অসংখ্য ধন্যবাদ। এই কুড়িগ্রাম 4 আসন নিয়ে আমাদের সময় সংবাদের যিনি কুড়িগ্রামে কাজ করেন, সময় সংবাদের রিপোর্টার, তিনি একটি প্রতিবেদন তৈরি করেছেন, এবং বাদশাহ সৈকত তিনি একটি প্রতিবেদন তৈরি করেছেন। সেই প্রতিবেদন নিয়ে তার কথা শুনবো। এই প্রতিবেদনে মূলত কি কি বিষয় তিনি উঠে আনিয়েছেন, এই প্রতিবেদনে কি কি বিষয় তিনি স্থান পেয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। বাদশাহ সৈকত, আপনি আপনার প্রতিবেদনে কি কি বিষয় আপনি এখানে সন্নিবেশিত করেছেন? ধন্যবাদ তামিম। আমি আসলে আমার এই প্রতিবেদনে প্রথমত দেখাতে চেয়েছি যে কুড়িগ্রামের চিত্র এবং এটার অবস্থান, এবং তারপর এখানকার যে প্রধান সমস্যা সেগুলো তুলে ধরেছি। নদী ভাঙন, কর্মমুখী কোনো শিল্প প্রতিষ্ঠান নেই, এসব তুলে ধরার পর আমি এই জেলার যে সম্ভাবনার কথা সেটাও তুলে ধরেছি, যে এই নদ নদীগুলো যদি শাসন করা যায় তাহলে এই জেলার দ্রুত উন্নয়নের দিকে যাবে, এবং কাঙ্ক্ষিত যে উন্নয়ন গণমানুষের চাওয়া সেটি হবে। দর্শক, আমাদের সহকর্মী বাদশাহ সৈকত একটি প্রতিবেদন তৈরি করেছেন এই কুড়িগ্রাম 4 আসন নিয়ে। সেই প্রতিবেদনটি এখন আমরা দেখে নেব। নদী জীবন ধারণের মাধ্যম হলেও সেই নদী হয়ে উঠেছে সর্বনাশের কারণ। সঠিক পরিকল্পনা ও যথাযথ ব্যবহার করতে না পারার ব্যর্থতার ঘূর্ণিপাকে লাখো লাখো মানুষের জীবন। বন্যা ও নদী ভাঙন এ জেলার প্রধান সমস্যা হলেও স্বাধীনতার 54 বছরেও তা থেকে মেলেনি উত্তরণ। পাড় সংরক্ষণ না করায় একদিকে সারা বছরই ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও গঙ্গাধরের ভাঙনে বসতভিটা সহ ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে অসংখ্য মানুষ, অন্যদিকে নদীর তলদেশ ভরাট হওয়ায় সামান্য পানিতেই দুকুল ছাপিয়ে বন্যায় নষ্ট হচ্ছে ঘরবাড়ি সহ ফসল। এতে করে এখনো দারিদ্র্য সীমায় বাস করছে 70.8% মানুষ। 450 বেশি চরের যে অবস্থা, এই চরের মানুষগুলো প্রায় 1,500 পরিবার প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে। 64 থেকে 86,000 মেট্রিক টন খাদ্য আমরা রপ্তানি করি। তারপরেও আমরা বাংলাদেশের দরিদ্রতম জেলা কুড়িগ্রাম হিসেবে, এটা আমাদের গ্লানি, এটা আমাদের দুঃখ।
একমাত্র সোনাহাট স্থলবন্দর ও রৌমারী শুল্ক স্টেশন ছাড়া কুড়িগ্রামে নেই কর্মমুখী কোনো শিল্প প্রতিষ্ঠান। 14 বছর ধরে বন্ধ টেক্সটাইল মিল, কুটির শিল্পে মেলেনি সুফল, চালু হয়নি ঐতিহ্যবাহী চিলমারি নৌবন্দর। এছাড়া ভাড়াটে ক্যাম্পাসে চলছে উচ্চশিক্ষার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। চরাঞ্চলে নেই শিক্ষার সুযোগ, বাড়ছে শিক্ষিত ও অশিক্ষিত বেকারের সংখ্যা। তার উপর সীমান্তের ওপার থেকে আসা মাদকের ছোবল। এই 278 কিলোমিটারে মাদক কারবারিটা বন্ধ করা হোক, যাতে এলাকার যুবকরা বিভিন্ন কাজে যুক্ত হতে পারে। আমাদের কুড়িগ্রামে এমন একজন ব্যক্তি আসুক যারা আমাদের এই পরিস্থিতি থেকে উঠায় নিয়ে আসতে পারবে। জেলায় প্রবাহমান 16টি নদ নদীকে সমস্যা নয়, সম্পদ মনে করে স্থায়ী ভাঙন রোধে ব্যবস্থা সহ গবেষণার ভিত্তিতে চরাঞ্চল উন্নয়ন করা গেলে এ জেলাকে মডেল জেলা বানানো সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। সে আর্যর আমল থেকে এই নদী ভাঙন নিয়ে আমরা বিব্রতকর অবস্থায় ছিলাম, এখনো আছি। স্থায়ীভাবে এটি সমাধান এখন পর্যন্ত কোনো সরকার করেনি। ফলে এক জায়গায় চর ভেঙে আরেক জায়গায় হচ্ছে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এবং দারিদ্রতা তাদের পিছু ছাড়ছে না। কুড়িগ্রামের 9 উপজেলায় প্রায় 25 লাখ জনসংখ্যার মধ্যে মোট ভোটারের সংখ্যা 18,98,982 জন। এর মধ্যে নতুন ভোটার সংখ্যা 1,16,953 জন আর তৃতীয় লিঙ্গের ভোটার 17 জন। সময় সংবাদ, কুড়িগ্রাম। দর্শক, আমরা দেখছিলাম কুড়িগ্রাম 4 আসন নিয়ে আমাদের সহকর্মী বাদশাহ সৈকতের করা একটি রিপোর্ট। এই রিপোর্টে নানা সংকট সম্ভাবনার কথাও কিন্তু উঠে এসেছে। যদিও এই এলাকার মানুষের সাথে আমি কথা বলে যেটুকু জানতে পেরেছি যে এই যে চিলমারি রৌমারী যে সেতু, অর্থাৎ একটি উপজেলা থেকে জেলা শহরে যাওয়ার জন্য প্রায় 4 ঘন্টা সময় ব্যয় করতে হয়। বাদশাহ সৈকত, আপনার সাথে একটু জানার চেষ্টা করব, এই যে আপনি তো এই এলাকার মানুষের নানান সংকট সম্ভাবনার কথা তুলে ধরেন, সংবাদ সংগ্রহ করেন, এত দিনে এই যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা সেটি আসলে হলো না কেন? আমরা যতদূর জানি যে সড়ক পথে সময় কম লাগে, সবচেয়ে পানিপথে বেশি সময় লাগে, 2.5 ঘন্টার মতো সময় লাগে যতদূর জানি আমি। তো এইটি আসলে হলো না কেন? বিগত সরকার এটি কেন লক্ষ্য করলো না? প্রশাসনিকভাবে কোনো দুর্বলতা আছে কিনা বা এই অবহেলা আছে কিনা? না, আমার কাছে মনে হয়েছে, আমি দীর্ঘদিন থেকে যে নিউজ যখন করতে আসি তখন এলাকার মানুষ কিন্তু বরাবরই এই চিলমারি থেকে ব্রহ্মপুত্র একটা সেতুর দাবি করছিল। কারণ হলো এই যে রৌমারী এবং রাজীবপুর উপজেলা আমাদের জেলা থেকে কিন্তু একবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার কারণে এই দাবিটা করছিল। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে সঠিক নেতৃত্বের যে সমস্যা ছিল এই জেলার, সেই সঠিক নেতৃত্বের কারণেই এই সেতুটি হয়নি এখন পর্যন্ত। তবে আমি স্থানীয়দের সাথে একাধিকবার কথা বলেছি, এখানে আসার পরও কথা বলেছি, তাদের প্রত্যাশা এবার সেটা হলো যে আগামীতে যে নির্বাচন হবে এবং যে সরকার আসবে সেই সরকারের কাছে তাদের প্রত্যাশা যে এটা একটা সেতু হবে এবং দুর্ভোগ কমে যাবে, এই 2টি উপজেলা কুড়িগ্রামের সাথে সরাসরি সড়ক পথে যোগাযোগ করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ সঠিক নেতৃত্বের কথা তিনি বলছিলেন। আমরা একজন কথা বলবো আরেকজনের সাথে, এখানে রয়েছেন এলাকার মানুষ। আপনার নামটা কি এবং আপনি কি করেন? আপনি যদি বসেই বলতেন কোনো সমস্যা নেই, আপনি বসেই বলেন আমাকে যে আপনার নাম কি, আপনি কি করেন? আমার নাম কাইয়ুম আজাদ বাবুল। আমি সাংবাদিকতা, সাহিত্য, সংস্কৃতি এই নিয়ে আছি আর কি। এই যে এতদিন এত অবহেলিত কেন? আপনারা বলছেন যে অবহেলিত জনপদ, কেন হলো এটি? এটি কেন হলো এটার বহু বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার যেহেতু এখন সময় নেই, আমি সংক্ষিপ্তভাবে এইটুকু বলতে পারি যে আমাদের নৈতিকতার অভাব আছে, রাজনৈতিকভাবে নৈতিকতার অভাব, শিক্ষার অভাব, আমাদের দারিদ্রতা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এইখানে এই সব কিছু মিলে সংস্কৃতি, যে জাতির সংস্কৃতি উন্নত নয় সে জাতি বৃহৎ হতে পারে না। আমাদের এই অঞ্চলটায় বিশেষ করে সাহিত্য সংস্কৃতির ব্যাপারে আমরা ছোটোবেলায় লেখাপড়া করি, লেখাপড়া যারা করতে যাবে সবাইকে সাহিত্য নিয়ে পড়তে হবে, এটা একটা সাবজেক্ট। কিন্তু সাহিত্য সংস্কৃতির ব্যাপারে আমাদের এই অঞ্চলে কোনো পৃষ্ঠপোষকতা নেই। আমাদের এখানে আপনারা যারা এখানে আছেন তারা আপনার দায়িত্ব কেন নিলেন না বা এতদিন কেন করলেন না আপনারা, বা আপনারা করছেন কিনা? আমরা করছি, আমাদের যতটুকু সম্ভব আমরা করে যাচ্ছি। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো এখানে একটা প্রতিবন্ধকতা থেকে যায়। এটা পলিটিক্যালি হতে পারে, কিংবা ধনিক শ্রেণীর পক্ষ থেকে হতে পারে, কিংবা সাহিত্য সংস্কৃতির ব্যাপারে যারা শত্রু তাদের পক্ষ থেকে প্রতিবন্ধকতা আসতে পারে। এই প্রতিবন্ধকতা দূর করার সমাধানটা আসলে কি? এই দূর করার সমাধানটা একটা সরকার নিতে পারে, যদি সেরকম মানসিকতা থাকে। যেহেতু এখন পর্যন্ত আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ দেশ, এখানে আমরা
সব ধর্মের সব মানুষ মিলে আমাদের সংস্কৃতি কি হতে পারে সঠিকভাবে এটা নির্বাচন করলে আমাদের বাঁচার একটা উপায় হবে এবং আমরা উন্নত জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। জি, আমরা নিশ্চয়ই সেটিই চাইবো যে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো উন্নত জাতি হিসাবে। আমরা একটু আরও কয়েকজন মানুষের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যে এই যে এলাকার যেই সংকট সম্ভাবনা সেটি নিয়ে আপনি কি করেন, আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম, আপনি কি নিয়ে কাজ করেন? আমি রাজমিস্ত্রি কাজ করি। অর্থাৎ রাজমিস্ত্রি কাজ করেন। কি কি সমস্যা আছে আপনার এলাকায়? সামনে নতুন সরকারের কাছে কি কি সমস্যা সমাধান করতে পারে তারা? আমাদের এলাকায় তো দুর্ভিক্ষ এলাকা, এটা আমাদের এলাকায় রাস্তা নাই, ঘাট নাই, বা রাস্তাঘাটে কোনো পরিবেশ নাই। আমরা এলাকার উন্নয়নের জন্য রাস্তাঘাটের আবেদন করছি, যাতে করে রাস্তাঘাট হয় এবং আমাদের মানে রাস্তাঘাট হলে আমাদের চলাফেরার সুবিধা, আমাদের যে ঢাকা যাতায়াত করার সমস্যা। জি, আপনাকে ধন্যবাদ। সড়ক ব্যবস্থার উন্নয়নের কথা অনেকেই বলেছেন, শুনেছি সড়কের নানা উন্নয়নের কথা বলেছেন। যদি সড়কের উন্নয়ন হয় তাহলে আসলে এটি হবে। আমরা একজন নারী সদস্যের সাথে কথা বলতে চাই। এখানে একজন নারী সদস্য এখানে রয়েছেন এলাকার, সম্ভবত তিনি শিক্ষকতা করেন। আমরা একটু জানার চেষ্টা করব আপনি কি করেন আপা, এবং আপনার নাম কি, আপনি বসেই বলেন। আমি আঞ্জুমানারা, প্রভাষক, ক্রৌমারী সরকারি ডিগ্রি কলেজ, বাংলা বিভাগ। আচ্ছা, এই যে আপনি পড়াশোনা করাচ্ছেন, শিক্ষকতা করছেন, আপনি বলবেন যে নারীদের কি অবস্থা আপনার কুড়িগ্রামে এই 4 আসনে বা আপনার এলাকায়? নারীদের নিরাপত্তা কেমন? নারীর শিক্ষার ক্ষেত্রে কতটা এগোতে পারলেন আপনারা এতদিনে? আমার এলাকায় নারী শিক্ষা পুরুষ শিক্ষা সমান তালেই চলছে, কিন্তু নারীদের শিক্ষার ব্যাপারে বা ছেলেদেরই বলি আমি, শিক্ষার ব্যাপারে একটু উদাসীনতা এখন দেখা যায়। আমি এর পেছনে একটা কারণ দেখতে পাই, সেটা হচ্ছে প্রথমত ঘন ঘন সিলেবাস পরিবর্তন এবং পরীক্ষা পদ্ধতির কিছু বিষয় আছে। আরেকটা হচ্ছে প্রাইভেট কোচিংয়ের একটু দৌরাত্ম্যটা, লাগামহীন দৌরাত্ম্য। আমরা ক্লাসে ছাত্রছাত্রী খুব একটা উপস্থিত পাই না। আরেকটা জিনিস হচ্ছে আমরা নতুন আত্মীকৃত সরকারিকৃত কলেজ, এখানে আমাদের অনেক শিক্ষক নাই, কিন্তু সরকার শিক্ষকও দিচ্ছেন না, আমরা নিরুপায়। আর মেয়েদের বিষয়টা হচ্ছে যে তারা ভয় পড়ে যাচ্ছে। আর এইটার পেছনে আমি কারণ দেখি, বাল্যবিবাহ কারণ নয়, আমি এর পেছনে কারণ দেখি হচ্ছে দরিদ্রতা, কর্মসংস্থানের অভাব, আর বাবা মার একটা হতাশা কাজ করে। মধ্য কথা একটা সচেতনতার অভাব কিন্তু রয়েছে। আমরা এলাকার নানা বয়সী মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করব তরুণ যারা ভোটার রয়েছেন, যারা তরুণ সমাজ রয়েছেন, সেই তরুণ সমাজের কাছে একজন তরুণ দেখতে পাচ্ছি আমরা এখানে, তিনি দাঁড়িয়ে রয়েছেন। আপনি কি এবার ভোটার হয়েছেন বা ভোট দিয়েছেন এর আগে? না, আমি এর পূর্বে কখনো ভোট দিইনি, এবার আমি নতুন ভোটার হলাম। মতো কথা, আপনি প্রথম ভোটার, নতুন ভোটার, একজন নতুন ভোটারকে আমরা পেয়েছি যিনি প্রথম ভোট প্রয়োগ করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আপনার কি মনে হয় এই যে প্রথম ভোট, আপনি কেমন নেতৃত্ব দেখতে চান আগামীর বাংলাদেশে? আমি এমন একটি রাজনৈতিক দলকে ভোট দিতে চাই যে রাজনৈতিক দল আমাদের সাধারণ জনতার প্রতিনিধিত্ব করবে এবং যে আমাদের জাতীয় পর্যায়ে যে প্রত্যেকটা ক্ষেত্রে যে দুর্নীতি রয়েছে এবং বিভিন্ন অপশাসন রয়েছে সেগুলো দূরীকরণে যে রাজনৈতিক দল ভূমিকা রাখবে সেই রাজনৈতিক দলকেই আসলে আমি ভোট দিতে আগ্রহী। এবং যে রাজনৈতিক দল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, কঠোর পদক্ষেপ নেবে, সেই রাজনৈতিক দলকেই আমার মনে হয় ভোট দেওয়া উচিত। অর্থাৎ নানা রকম আধিপত্যবাদ কিংবা প্রশাসনিক যেই দুর্বলতা, সেই ব্যাপারে যারা কাটিয়ে উঠতে চেষ্টা করবেন তাদেরকেই তিনি নেতৃত্বে দেখতে চান। আরও একজন তরুণের সাথে কথা বলবো, আপনি একটু এগিয়ে আসবেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কি ভোটার হয়েছেন? না, আমি ভোটার হয়েছি এবং এর আগে আমি কখনো ভোট দিইনি, এটা আমার প্রথম ভোট। আচ্ছা, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান আগামীতে? আমি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ দেখতে চাই, যেটা এর আগে আমরা দেখিনি। এখন আমরা বিপ্লবী সরকার, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে, এবং বাংলাদেশ এখন সকল প্রকার মানে অন্য রাষ্ট্রের কোনো ছাড়া, আধিপত্য ছাড়া এবং নতুনভাবে দুর্নীতিমুক্ত আরও বিভিন্ন সমস্যা যেগুলো বাংলাদেশের পূর্ববর্তী সরকারের কারণে ছিল সেগুলা পুরোপুরি কাটিয়ে উঠে এবং নতুন একটা উদ্যমে একটা
নতুন রাষ্ট্র গঠিত হবে এটা চাই। নতুন উদ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা কিন্তু তরুণরা বারবার করে বলছেন, অর্থাৎ নতুন বাংলাদেশে যেন দুর্নীতি ঠাঁই না হয়, দুর্নীতির লেশ মাত্র না থাকে। আমরা তরুণদের সাথে কথা বললাম, আমরা একজন এবার মুরব্বীর সাথে কথা বলতে চাই। এই যে তরুণরা বলছেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা চান, আপনি কি চান? আমিও তাই চাই, আমিও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এলাকায় দুর্নীতিতে ভরা, আমাদের এলাকায় এখানে এমন অবস্থা যে দুর্নীতির যন্ত্রে আমরা বাইরে বাইরে কাজ করে খাবার সেই শান্তিই নাই। এখন বর্তমানে যে জোর যার মূল্য তার, আমাদের তো শক্তি নেই, আমরা পারি না। আপনার প্রশাসন আপনারা কি করেন? প্রশাসনের কাছে আমরা জবাব চাই। আর আমার রৌমারি কুড়িগ্রাম হইতে একটা ব্রিজ চাই। আমাদের রৌমারি কুড়িগ্রাম আপ ডাউন করার জন্য ব্রিজ নেই, আমরা যেতে পারি না। লোকাল যাইতে লাগে 2 ঘন্টা, আসতে লাগে 3 ঘন্টা, ওইদিকে জার্নিংয়ের সমস্যা। আমাদের এই দুর্ভোগ করার জন্য আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা এই এলাকায়, আমাদের এলাকায় রৌমারি কুড়িগ্রামে একটা ব্রিজের জন্য আপনাদের কাছে আবেদন করি। শুনছিলাম সাধারণ মানুষের দুঃখ গাথা, অর্থাৎ এই যে দুর্নীতির কথা তারা বলছিলেন। তরুণ থেকে যারা অভিজ্ঞ, বয়োজ্যেষ্ঠ সবাই কিন্তু, অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ একটি বাংলাদেশ চান, সেটি হচ্ছে দুর্নীতিমুক্ত উন্নয়ন বাংলাদেশ চান, উন্নয়ন দেখতে চান বাংলাদেশের। আমরা এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম 4 আসনে রৌমারী উপজেলায়। আমরা এখন চলে যাব মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জের সহকর্মী রয়েছেন, সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। তিনি জানাবেন সেখানকার মুন্সিগঞ্জের যে 3টি আসন রয়েছে, সেই 3টি আসনের মানুষের সংকট সম্ভাবনার কথা তিনি আমাদেরকে তুলে ধরবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি মুন্সিগঞ্জে উজ্জ্বলের কাছে। যে মুন্সিগঞ্জ জেলা, এখানে কিন্তু 69টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা রয়েছে, যেখানে আসন সংখ্যা 3টি। এই যে আজকে বিজয় দিবসে আমরা যেটি লক্ষ্য করেছি যে এখানকার নির্বাচনী হাওয়া কিন্তু প্রবল বেগে চলছে এবং নানা রকম আলোচনা হচ্ছে। কিন্তু এখানকার মানুষ বলছেন যে রাজধানীর কাছের জেলা, যেটি একেবারে আলোর নিচে অন্ধকার, কারণ এই জেলাটিতে নানা রকম চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে কৃষি, আলু ভিত্তিক অর্থনীতি এর উপর একটা ভর করে থাকে এই জেলার মানুষ। সেখানে আলুর মূল্য না পাওয়ার কারণে এবং সারের কৃত্রিম সংকট এবং যে মানসম্মান প্রশ্ন রয়েছে। একই সঙ্গে আপনারা জানেন যে 1000 বছর আগে কিন্তু এই জেলাটি ছিল, এই অঞ্চলটি ছিল যেটি শিক্ষা বান্ধব অঞ্চল, যেখানে বিক্রমপুর বৌদ্ধ বিহারের মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় এখানে ছিল। কিন্তু এখন কিন্তু এখানে শিক্ষার পরিবেশটি ওরকম নেই, এখানে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, পাবলিক মেডিকেল কলেজ নেই। আপনারা জানেন যে এই অঞ্চল দিয়ে পদ্মা সেতু প্রবাহিত হয়েছে, কিন্তু এই পদ্মা সেতু যে এই সড়ক যোগাযোগের বড় একটি গ্যাপ রয়েছে জেলা সদর এবং আশপাশের অন্যান্য উপজেলাগুলোতে, কারণ আন্ত উপজেলার সড়কের অবস্থা কিন্তু নাজুক। এখানে রাজধানীর সঙ্গে যে মেট্রো রেল যোগাযোগের একটি পরিকল্পনা ছিল, সেটি থেকে সরকার দূরে সরে আসছেন, এমন অভিযোগে কিন্তু খুশি হচ্ছে এই অঞ্চলের মানুষ। একই সঙ্গে যে নদী ভাঙনের কারণে ক্ষত বিক্ষত এই জেলার অন্তত 2টি থেকে 3টি উপজেলা, মেঘনার ভাঙনের কবলে কিন্তু রয়েছে গজারিয়া উপজেলা। এসব বিষয়গুলো কিন্তু তারা তুলে আনছেন। একই সঙ্গে যে এখানকার প্রত্ননগরী হিসাবে মুন্সিগঞ্জের পরিচিতি রয়েছে, এখানে স্যার জগদীশ চন্দ্র বসুর মতো যে জগৎ বিখ্যাত বিজ্ঞানী, জ্ঞান তাপস অতীশ দীপঙ্কর, এমন অনেক গুণীজনদের যে বিচরণ ভূমি। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনে বলি, ব্রিটিশ বিরোধী আন্দোলন বলি, মহান মুক্তিযুদ্ধ, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে এই জেলার যেমন ভূমিকা রয়েছে, আবার এই জেলার সন্তানরা কিন্তু জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। এই জেলা থেকে অন্তত 2 জন রাষ্ট্রপতি এই রাষ্ট্র পরিচালনা করেছেন, প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন একজন, আর প্রতিটি মন্ত্রী পরিষদে অন্তত মুন্সিগঞ্জ থেকে একাধিক কিন্তু মন্ত্রী ছিলেন। কিন্তু তারপরে যে এই অঞ্চলের উন্নয়ন নেই এবং এই অঞ্চলের মানুষের যে বড় অবদান রয়েছে, যে আপনারা জানেন যে 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাস করেন এবং তারা কিন্তু এই অঞ্চলের জন্য রেমিটেন্স পাঠান। জাতীয় রাজস্ব খাতে অনেক বড় অবদান রয়েছে। একই সঙ্গে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা মাওয়া খুলনা যে মহাসড়ক এই জেলার উপর দিয়ে গেছে, একই সঙ্গে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যে নৌ যোগাযোগ, সেটাও কিন্তু এই মুন্সিগঞ্জের উপর দিয়ে গিয়েছে। কিন্তু এই জেলার মানুষ কিন্তু সেই সুফলগুলো না পাওয়ার কারণে কিন্তু তারা নানা রকম কথা বলছেন যে এই যে আসন্ন নির্বাচন, তারা যে এখানকার 469টি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলো গিয়ে তারা ভোট দিবেন এবং বিশেষ করে যে 14,19,000 ভোটারের মধ্যে নতুন ভোটার রয়েছেন 77,826 জন, তাদেরও নানা রকম ভাবনা রয়েছেন। এবং এর মধ্যে কিন্তু নৌপথ এবং
স্থলপথে অনেক রকমের দস্যুতা চলছে, অস্ত্রের ঝনঝনানি চলছে। এই ব্যাপারে কিন্তু তারা তাগিদ দিয়েছেন যেন আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে, তারা যেন ভোট কেন্দ্রে ভোট দিতে পারেন। তো এই মুন্সিগঞ্জের সার্বিকভাবে এখানকার যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা বড় ভূমিকা রাখবে, কারণ এখানে বিএনপি এর মধ্যে তারা কিন্তু প্রার্থী ঘোষণা করেছেন 3টি আসনে, 2 জন নতুন, 1 জন পুরনো জামাত ঘোষণা করেছে। সবকিছু মিলে একটা ভোটের আমরা যুক্ত হয়েছিলাম রাজধানী ঢাকার নিকটবর্তী জেলা মুন্সিগঞ্জ থেকে, এবং সেখানকার যে আসনগুলো রয়েছে সংসদীয় আসন, সেই সংসদীয় আসনের এলাকার যে বিভিন্ন সংকট সম্ভাবনা এবং বঞ্চনার কথা কিন্তু তুলে ধরছিলেন আমাদের সহকর্মী। আমরা আবার ফিরে আসলাম কুড়িগ্রামের রৌমারী উপজেলা এবং কথা বলছিলাম এই এলাকার উন্নয়ন সম্ভাবনা এবং সংকটের কথা নিয়ে। আমরা কথা বলবো আরও একজনের সাথে। এখানে একেবারে বলা যায় যে নির্বাচনের যে চায়ের আড্ডা সেটি আসলে জমে উঠেছে। আপনারা দেখছেন নির্বাচনের পথ চলার সময় আমাদের বিশেষ আয়োজন। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি কি করছেন এবং আপনার নামটা কি? আমি মোহাম্মদ আনিসুর রহমান, আমি উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সদস্য। তার রৌমারী এই কুড়িগ্রাম 4 আসনের আমাদের প্রধান সমস্যা হচ্ছে এই উন্নয়নের দিক থেকে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে আপনার মাদক। আজকের মাদকের ইয়ার কারণে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এই আসনে আপনার এই কুড়িগ্রাম 4 আসনে আপনার 38 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়ে আপনার প্রতিনিয়তই আপনি দিনের বেলায় বলেন, রাতের বেলায় বলেন, হ্যাঁ, চোরাচালান, মাদকের সাথে চোরাচালান চলে আসছে। দীর্ঘদিন থেকে এই চোরাচালান চলে আসছে, কিন্তু এই 5 আগস্টের পরে মাদকের ভয়াবহতা অনেক অনেক বেড়ে গেছে, যার কারণে আজকে প্রতিটা পরিবারে মাদকাসক্তের জন্ম হচ্ছে। আর এই বিষয়ে আপনার জনপ্রতিনিধি, তারপর রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কেউ, এমনকি যারা ধর্মীয় সভা, আমরা সভা করি, ধর্ম সভা করি, সেখানে দেখা যায় মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা কেউ রাখছেন না, যার কারণে এই এলাকার আপনার প্রতিটা ঘরে ঘরে মাদকাসক্তের জন্ম হচ্ছে এবং চুরি, ছিনতাই এবং কি খুন খারাপি। আপনার রিসেন্ট আমাদের একটি ট্রিপল মার্ডার হয়েছে শুধু এই মাদককে কেন্দ্র করেই, মাদক চোরাচালানকে কেন্দ্র করে আপনার ট্রিপল মার্ডার হয়েছে। আপনার একজনের দেখা যায় যে আপনার এই 5 আগস্টের পরে 16 কেজি মাংস আপনার টুকরো টুকরো করে 16 কেজি মাংস এই রৌমারীতে পাঠিয়ে দিচ্ছে। এই মাদককে ঘিরে কিন্তু নানা রকম নৃশংসতার কথা আমরা শুনছি। আমরা আবার একটু যুক্ত হতে চাই আমাদের এলাকার যিনি কুড়িগ্রামের সংবাদদাতা বাদশা সৈকতের সাথে। বাদশা সৈকত, আপনি একটু বলবেন যে এই যে মাদকের ভয়াবহতা, প্রশাসন কি নিষ্ক্রিয়? মানে এখানে যে বিষয়টা, এখানে হলো প্রায় কুড়িগ্রাম জেলায় 278 কিলোমিটার সীমান্ত রেখা ভারতের সাথে। এ কারণে যে বিশাল যে এলাকা, এই এলাকা দিয়ে বিভিন্নভাবে কিন্তু মাদক প্রবেশ করছে। এই প্রশাসন এটি ঠেকাতে পারছে না কেন? সেটা বলতেছি যে আসলে এই মাদক যখন প্রবেশ করে, আমাদের যে বিজিবির সংখ্যা কিন্তু সীমান্তে অনেকটাই, মানে যে পরিমাণ থাকার দরকার সে পরিমাণ একটু কম আছে। আর পুলিশ প্রশাসন যে ভূমিকা, তারা কিন্তু মাদক জব্দ করছে, কিন্তু যে পরিমাণ মাদক ঢুকতেছে বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে, বিভিন্ন নতুন নতুন পদ্ধতি, নতুন পন্থা অবলম্বন করে মাদক কারবারিরা কিন্তু এই মাদক নিয়ে যাচ্ছে, কুড়িগ্রামে নিয়ে আসতেছে এবং কুড়িগ্রাম থেকে অন্য অন্য জেলাও নিয়ে যাচ্ছে এবং সেগুলোও ধরছে। কিন্তু এই প্রশাসন তৎপর একটু আছে, কিন্তু তারা আরও যদি একটু জোর দিয়ে করতো, মানে তারা চেষ্টা চালাতো এবং বিজিবির সংখ্যা যদি বাড়ানো যেত, তাহলে এখানে মাদক আর প্রবেশ করতে পারতো না। জি, এই যে মাদকের ভয়াবহতা, অর্থাৎ ভয়াবহ ছোবল থেকে মুক্ত থাকবে তরুণ সমাজ, এমনটি এলাকার মানুষ মনে করছেন। পাশাপাশি একটি বিষয় আসলে বলা যায় যে যারা এই সংশ্লিষ্ট রয়েছেন, এই অনুষ্ঠান দেখছেন, তাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার মানুষ। আমরা একটু আবারও নির্বাচনের পথে ফিরতে চাই। এই যে নির্বাচন সামনে, আপনার সাথে একটু কথা বলবো যে এখন তো আসলে এই যে কয়েকদিন গণসংযোগ করেছেন বিভিন্ন প্রার্থীরা, আপনারা দেখছেন এখন কিন্তু যে প্রার্থীরা রয়েছেন তারা গলায় জড়িয়ে ধরছেন কাউকে কাছে আসছেন। আসলে যারা নির্বাচিত হন তারা কি 5 বছর তাদের কি আসলে গলায় জড়িয়ে ধরেন জনগণকে? আপনার অভিজ্ঞতা কি? আমি তো একজন পল্লী চিকিৎসক, ডাক্তারি কথাটা সাধারণ মানুষ হিসাবে আপনার কি মনে হয়? এটা সাধারণ মানুষ ভোটের আগে তো অনেকে টুপি মাথা দিয়ে জীবনে নামাজ পড়ে না, ভোটের সময় হলে টুপি মাথা দিয়ে হুজুর সাজিয়ে ভোট টোট নেয়, তারপরে দেখা যায় যে আর 5 বছর ক্ষমতা নাই, মানে আর তাদের দেখা যায় না। আমাদের দেশ স্বাধীন হওয়ার 53-54 বছর বয়স,
এমনও কতগুলো রাস্তা আছে যে রাস্তাগুলো এই 54 বছরের মধ্যে এক ডালি মাটিও ফেলা হয়নি, অথচ রেকর্ডকৃত রাস্তা, সে রাস্তায় মাটি পড়েনি। আর তারপরেও আমাকে একটু সময় দেন। আমি আপনার কথা নিশ্চয়ই শুনবো। সড়ক ব্যবস্থা নিয়ে অনেকেই কথা বলেছেন। নিঃসন্দেহে আমরা চাইবো যে এই যে যিনি আসবেন, আপনি বসেন দয়া করে, যিনি আসবেন তিনি এই বিষয়গুলো নিঃসন্দেহে তিনি খেয়াল করবেন, যাতে করে মাদক সহ যোগাযোগ ব্যবস্থা সহ এই উন্নয়ন যেন হয় এবং গণমানুষের কাছাকাছি যেন তারা থাকেন। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনি কি করেন এবং আপনার নামটা একটু বলবেন? আচ্ছা, আমি রাজু আহমেদ, আমি মূলত ব্যবসা করি। আচ্ছা, এই যে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ছোট্ট করে বলবেন যে কি কি প্রতিবন্ধকতা আপনাদের আছে, কি কি সমস্যা আছে? আর এখানে মূল প্রতিবন্ধকতা হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা। এই যোগাযোগ ব্যবস্থাটাই আমাদের এখানে, আমাদের যে জেলা শহর আছে, জেলা শহরে আমরা যে সময়টা আমরা সৌদি আরব বা মিডল ইস্টে যেতে পারি তার চেয়েও অনেক বেশি সময় লাগে আমাদের জেলা শহরে যেতে। এই ভৌগোলিক কারণে এই আইসোলেটেড এই যে রৌমারী এবং রাজীবপুর একেবারে বিচ্ছিন্ন থাকে, যাতে করে এই বারবার কিন্তু এই সমস্যাটা কথাই কিন্তু এলাকার মানুষ বারবার করে বলছেন। আমরা কথা বলেছিলাম বয়োজ্যেষ্ঠদের সাথে, তরুণ সমাজের সাথে। আরও একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কি করছেন? আপনার নামটি বলবেন সংক্ষেপে, একটু দ্রুত বলেন। আমার নাম সুজাউল ইসলাম সুজা, আমি পেশায় একজন সাংবাদিক আর কি। আচ্ছা, তো এই এলাকার মানুষ নিয়ে আপনি কাজ করছেন। মূল কি কি সমস্যা সামনে যিনি প্রতিনিধি নির্বাচিত হবেন, সংসদে যাবেন, তার কোন বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত? আমাদের এখানে মূল সমস্যা, একেবারে পয়েন্ট আকারে যদি বলতেন। পয়েন্ট আকারে আমাদের প্রধান সমস্যা হচ্ছে যে নদী ভাঙন, বন্যায় রাস্তাঘাটের যে ক্ষতিগ্রস্ত সেগুলোকে পুনর্নির্মাণ করা, এবং এখানে যে প্রচুর পরিমাণ বেকার যুবক আছে তাদের জন্য ক্ষুদ্র শিল্পের ব্যবস্থা করা। পাশাপাশি আমাদের যে জেলা সদরের যোগাযোগ, যে ব্যবসা বাণিজ্যের প্রসার, আর সেখানে এই একটা ব্রিজের অভাবে সেই ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণও করা যাচ্ছে না। মানে ব্যবসা থেকেও বঞ্চিত হচ্ছি, শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি। ফলে আমাদের এই কুড়িগ্রাম বাংলাদেশের মধ্যে দারিদ্র্য সীমার 3য় স্থানে অবস্থান করছে। তো এই দারিদ্রতার থেকে এই অঞ্চলের মানুষকে রক্ষা করতে হলে এখানে কুটির শিল্প, নদী শাসন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দুর্নীতিমুক্ত এবং মাদক, বিশেষ করে মাদকের ভয়াল থাবা আমাদের এই অঞ্চলকে গ্রাস করে ফেলছে। মাদকের যে রুটগুলা এখন বাংলাদেশের মধ্যে এই রৌমারী প্রধান রুট হিসেবে স্থান দখল করে নিয়েছে। এই আমাদের যে রৌমারী স্থলবন্দরটা আছে, এটাকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তরিত করলে ওখানে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি আমাদের যে এখানে কৃষি পণ্য যেগুলো আছে সেখানে সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নেই। এখানে যদি একটা কোল্ড স্টোর স্থাপন করা হয় তাহলে কৃষি নির্ভর এই আমাদের এই অঞ্চলটা দারিদ্রতার হাত থেকে রক্ষা পাবে এবং সমৃদ্ধ হবে আপনাদের এলাকা তথা পুরো বাংলাদেশ। আমরা কথা বলছিলাম এলাকার মানুষের নানা সংকট সম্ভাবনার কথা নিয়ে, শুনছিলাম দাবি দাওয়া। মানুষের আকুতি কিন্তু প্রবল, অর্থাৎ দেশ নিয়ে তারা ভাবেন, এলাকার মানুষ সব নিয়ে ভাবেন। আমরা একজন মুরব্বীর সাথে কথা বলতে চাই, একজন বসে আছেন। আপনি কি করছেন? আপনার নামটা কি? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ, আপনি এই বাংলাদেশ কিভাবে দেখতে চান সামনের দিনগুলোতে? সামনে তো ভালোই দেখতে চাই। তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা তো আছেই। এই আমাদের এই দেশটা হইলো অভাবী এলাকার। এই এলাকারে যদি গেলে কয়েকটা ভালো ভালো শিল্প করে দিত বা কারখানা করে দিত, তাহলে এবারে মনে করেন যে বেকার সমস্যাটা দূর হইতো, মানুষের কর্মসংস্থান হইতো। কর্মসংস্থান হইতো। এই যে যেমন মাদকের কথাটা বললো, ইহিনে মানুষ পেটের অভাবে অনেক কিছুই করে, যেহেতু কর্মসংস্থান নাই, এখন কি করবে? যে চারটা ভাত তো খাওয়া লাগবো, কাজেই মানে যে কোনোভাবেই হোক তারা জোগাড় করে খাইতে আছে। নিঃসন্দেহে যাতে করে মানুষের কর্মসংস্থান তৈরি হয় সেই ব্যাপারে কিন্তু মানুষ যেন খেয়াল করে। আমরা একজন কথা বলবো আরও একজনের সাথে। আর কি কি সমস্যা যেগুলো বলা হয়েছে আপনি বসেই বলতে পারেন। সবাই যে যোগাযোগ ব্যবস্থার কথা বলেছে, দুর্নীতির কথা বলেছে, মাদকের কথা বলেছে, আপনি আর কি কি নতুন বিষয় যোগ করতে চান? আসসালামু আলাইকুম। বাংলাদেশের মধ্যে রৌমারী উপজেলাটা সবচাইতে পিছিয়ে পড়া জনবহুল এলাকা। এখানে অসংখ্য মানুষের বসবাস। এখানে কুড়িগ্রাম জেলার মধ্যে এই রৌমারীতেই 8টি নদী প্রবাহিত। তার মধ্যে মেইন নদীটা হলো ব্রহ্মপুত্র।
তো এইখান থেকে বিভিন্ন কারণে ব্যবসা বাণিজ্য, বিভিন্ন আদালত মামলা, এই কারণে প্রতিদিনে হাজার হাজার মানুষ ওপারে যাতায়াত করে। এই যাতায়াত ব্যবস্থাটা উন্নয়নের জন্য অবশ্যই এই এলাকায় একটা ব্রহ্মপুত্রের উপর সেতু দরকার। এতদিনে আসলে কেন হলো না? এত উন্নয়ন হলো সারা বাংলাদেশে, অথচ এই বেসিক একটা যে প্রয়োজনীয়তা আপনাদের, সেটি কেন হলো না? আপনার কি মনে হয়? এই যে আমাদের এই প্রয়োজন, এটা কিন্তু আমরা সরকারের কাছে ইতিপূর্বে অনেকবার দাবি করছি, মানববন্ধন করছি, মিছিল করছি, আন্দোলন করছি, এমনকি আমরা ঢাকা পর্যন্ত এটা নিয়ে স্মারকলিপি দিছি। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে হ্যাঁ সেতু হবে, এই হচ্ছে, কিন্তু অদ্যাবধি মানে শেষ অবধি, গত সরকারের শেষ অবধি আমাদের সেই আশা পূরণ হয় নাই। আশা করি আমরা আগামীতে যেই সরকারই আসুক, আমাদের এই এলাকার দরিদ্র মানুষের কষ্টটা দূর করার জন্য অবশ্যই ব্রহ্মপুত্রের উপর একটা সেতু হবে। নিশ্চয়ই এই অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট যারা এই দাবিগুলো দেখছেন, শুনছেন, নিশ্চয়ই মানুষের আকুতি তাদের কাছে নিশ্চয়ই পৌঁছাচ্ছে। নিশ্চয়ই এই বিষয়টি যারা নতুন প্রতিনিধি আসবেন তারা এই বিষয়টি লক্ষ্য করবেন। আপনার সাথে একটু কথা বলতে চাই, আর কি কি সমস্যা রয়েছে? নিরাপত্তার কি অবস্থা? আসসালামু আলাইকুম, আমি নুর আলম খান হিরো। আমাদের রৌমারী উপজেলার যে সমস্যাগুলোর কথা সকলেই বলতেছে, এখানে নিরাপত্তার অবস্থা বলতে গেলে নিরাপত্তার পাশাপাশি আপনার আমাদের এখানে সর্বোচ্চ মানে সবাই যে কথাগুলো বলতেছে, সেখানে আপনার শিক্ষা এবং আপনার স্বাস্থ্যক্ষেত্রের জন্য আমরা সবচেয়ে অবহেলিত। এখান থেকে যদি আমাদের কোনো লোক অসুস্থ হয়, ঢাকাগামী এবং রংপুর এবং কুড়িগ্রাম ছাড়া কোনো চিকিৎসা নেই। এখানে আপনার স্বাস্থ্যের যে অবনতি রৌমারী রাজীবপুরে, সেখানে শুধু নামে মাত্র যে হাসপাতাল আছে, এই হাসপাতালে সঠিক চিকিৎসা হচ্ছে না। একটি গুরুত্বপূর্ণ কথা আপনি উল্লেখ করেছেন, স্বাস্থ্য খাতে আমরা কথা বলবো। এখানে একজন চিকিৎসক রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে তো স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, তো সেই স্বাস্থ্য কমপ্লেক্সটা কি এটি কি কাজ করছে না, বা মানুষের অভাব পূরণে এটি কেমন অবস্থা? আপনি কি মনে করছেন? এখানকার আমি ডাক্তার মোহাম্মদ নজিরুদ্দিন সরকার। আমার চিকিৎসার বয়সকাল প্রায় 30 চলছে। এখানে যে স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে সেটি আসলে কয় শয্যা বিশিষ্ট? এবং এখানে আগে ছিল 28-29টা, তারপরে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল হয়েছে। হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নেই। হাসপাতাল আছে, ডাক্তার নাই, তাহলে রুগীরা কোথায় যাচ্ছে? মুমূর্ষু রুগীরা কি করছে? তারা রুগীরা হয় ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে যাবে পশ্চিমে, কিন্তু ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে প্রায় 4 ঘন্টা, আড়াই ঘন্টা সময় লাগে। শুধু 4 ঘন্টা না, কতগুলো রাস্তা 10 বছর আগে খোয়া বিছায় রাখছে, ইট বিছায় রাখছে, প্লাস্টার করার কোনো ধারণা নাই। যারা রাজনৈতিক নেতা নেত্রী, তারা কিভাবে পাস করিয়ে আনে, কখন খায়, কখন বিতরণ করে, কখন রাস্তা করে, কোনো হিসাব নিকাশ নেই। সাধারণ জনগণ দুঃখী মরে। একটা ডেলিভারি রুগী হাসপাতালে পৌঁছাতে আমার 10 মিনিটের দরকার, 5 মিনিটের দরকার, কিন্তু সেখানে এই রাস্তার জন্য পৌঁছিতে 3 ঘন্টা লাগে, 4 ঘন্টা লাগে। এমনও কিছু রাস্তা আছে, ইট নাই, খোয়া নাই, কাদা পড়ি আছে, সেখান দিয়ে ওই আপনার টেম্পু, ওই যে আপনার অটো গাড়ি যাবে, ভ্যান গাড়ি যাবে, গাড়ির ঠেকনাতে হাসপাতালে রুগী যে ডেলিভারি হবে, সিজার হবে, এ সিজারের ব্যবস্থা নেই। রাস্তায় ডেলিভারি সিজার কমপ্লিট, বুঝছেন? এই হলো রৌমারীর রাস্তাঘাট। আমরা যতদূর জানি যে এই রৌমারীতে যে 50 শয্যা বাড়ানো হয়েছে, এটার কি অবস্থা? এটা কি সুফল পাচ্ছেন না আপনারা? না, এখানে তো এমবিবিএস ডাক্তার নেই। আমাদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়াক ডাক্তার বলা হয়, কোয়াক ডাক্তার। অনেকেই বুঝবে না কোয়াক ডাক্তার কাকে বলে। সেটি কোয়াক ডাক্তারটা সেটা কি? সবে মাত্র পাস করছে, বিসিএস দেয় নাই, হ্যাঁ, তাদের চাকরি হয়েছে। আবার কিছু ডাক্তার আছে ডিপ্লোমা ডাক্তার, পল্লী চিকিৎসক। এই পল্লী চিকিৎসক ডাক্তার দিয়েই হাসপাতাল চলছে। কিন্তু শয্যা তো বাড়ানো হয়েছে 50 শয্যা। শয্যা আছে, ডাক্তার নাই। তাছাড়া আরও সমস্যা আছে। মনে করেন যে ডাক্তারগুলো আছে, তারা ক্লিনিকগুলোতে এই ডাক্তার না থাকায় ওখানে যে ক্লিনিকগুলো চালু আছে বর্তমান, মানে পাবলিক ক্লিনিক, তারা বাহির থেকে ডাক্তার নিয়ে আসতেছে, নিয়ে আসিয়ে এই চিকিৎসাগুলো মেকআপ দিচ্ছে। কিন্তু আমরা অরিজিনালভাবে সাধারণ পাবলিক হাসপাতাল থেকে সুচিকিৎসা পাচ্ছি না।
এটি একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে একজন চিকিৎসক। আপনি বসুন প্লিজ। একজন চিকিৎসকের কাছ থেকে আমরা শুনছিলাম যে এখানকার স্বাস্থ্য ব্যবস্থা কি ভঙ্গুর। আমরা খুব শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা একটু কথা বলবো আরও কয়েকজন তরুণের সাথে। এই যে হাসপাতালের কথা বলা হলো, আপনারা আসলে কি মনে করছেন এই যে এত 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 ভঙ্গুর অবস্থা, সত্যি কি আসলে আপনাদের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে এই প্রতিবন্ধকতা আছে কিনা? চিকিৎসা যদি তারা মনে করে যে সঠিক চিকিৎসা দিব, যদি মনে করে, কিন্তু তারা তো ওটা মনে করে না। যেটা আমরা বাস্তব যেটা দেখতে পারি যে পরিবেশ অর্থাৎ পরিচ্ছন্ন নাই, যেটাকে নোংরা বলে। আচ্ছা, তার মানে পরিচ্ছন্নতার অভাব আছে সব মিলিয়ে আর কি। আপনি একটু পেছনে, আপনি একটু সামনে আসবেন, আপনার সাথে কথা বলতে চাই। আর কি কি সমস্যা আছে আপনার কি মনে হয়? আমাদের বিশেষ করে রৌমারীতে একটা জিনিস দেখতে পাচ্ছি, যদি কারো জ্বর অথবা মাথা ব্যথা হয়, বিশেষ করে রৌমারী ক্লিনিকে যদি আমরা যাই, মানে আর কি এখানে দেখতে পারি যে যদি জ্বরও হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু টেস্টটা দেওয়া হয়, রক্তের টেস্ট বা 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 মনে করো অন্যান্য কিছু ওরা টেস্ট দেন আর কি। আচ্ছা, তার মানে কাঙ্ক্ষিত যে সেবা সেটি আপনারা পাচ্ছেন না। পেছনে একজন দাঁড়িয়ে আছেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু আসবেন, কষ্ট করে আপনি একটু আসেন। জি, আপনি সবুজ মাফলার, আপনাকেই বলছি মুরব্বী কি কি সমস্যা আছে আর আপনি কি যুক্ত করবেন এই এলাকার সামনে নতুন সরকারের কাছে? কি চাও আপনার? কি চাও আমি আন্দাজি, মানে উন্নয়ন চান কিনা এলাকার? হ্যাঁ, উন্নয়ন তো দেশের উন্নয়ন তো চাও। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই এলাকার মানুষের সাথে, নানা শ্রেণী পেশার মানুষের সাথে জানার চেষ্টা করলাম এখানকার যে সংকট সম্ভাবনা, সেই সমস্যার কথা, এবং সেই সংকট সম্ভাবনার কথা কিন্তু আমরা শুনছিলাম, জানার চেষ্টা করছিলাম, এবং আমরা শুনছিলাম যে মানুষের আকুতি, দুঃখ গাথা এবং মানুষের ব্যথার কথা শুনছিলাম। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা বেশ ভঙ্গুর হয়ে আছে এই উত্তর জনপদে। নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা শুনছেন তারা নিশ্চয়ই এই এলাকার মানুষের এই আকুতির গুরুত্ব দিয়ে প্রশাসনে যারা রয়েছেন তারা নিশ্চয়ই এটি গুরুত্ব দেবেন এবং এটি সমাধান করবেন। তো এই ছিল আমাদের সময় সংবাদের যে বিশেষ আয়োজন, নির্বাচনের পথ চলা। আগামীতে আমরা আরও একটি নতুন আসন নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, ঠিক একইভাবে সংকট সম্ভাবনার কথা তুলে ধরব। প্রত্যন্ত অঞ্চলে মানুষের কি অবস্থা, সেই দুঃখগাথা, মানুষের আশা ভরসা সকল কথাই কিন্তু এই অনুষ্ঠানে উঠে আসবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।